সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বাংলাভিউ টিভির ক্যারিয়ার ইন অ্যাব্রড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোটারিয়ান মোহাম্মদ ফেরদৌস আলম, সিইও অর্কিড অ্যাসোসিয়েট। আমরা 1999 থেকে এই এডুকেশন কনসালটেন্সিতে সিলেটে আমরা সুনামের ব্যবসা করতেছি। আমরা আজকে মূলত আলোচনা করব যে বর্তমানে প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা কীভাবে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে এবং কেন সে সুযোগটা নেবে। প্রথমত যদি আমরা বলি, আজকাল এই গ্লোবালাইজেশনের যুগে টোটাল পৃথিবীটাই হয়ে গেছে একটি গ্লোবাল ভিলেজ। সো এখানে যার অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু সে একটা গ্লোবাল সিটিজেন হিসেবে পৃথিবীর যে কোনো জায়গায় তাকে প্রতিষ্ঠিত করতে পারে। সেই জন্য আজকে যে মূল জিনিসটা হচ্ছে যে আমাদের স্কিলের জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পিটিশন, এই কম্পিটিশনের জন্য কিন্তু আমরা বাংলাদেশের এই যে তরুণ সমাজ যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, তারা আমাদের বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যমে তার স্কিল ডেভেলপ করতেছে এবং সে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেছে। তো সেই জন্য সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশ থেকে বিশাল সংখ্যক স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশ বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউএসএ, সুইডেন এইসব দেশে যাচ্ছে এবং সেখানে তারা গ্র্যাজুয়েশন করতেছে, তারা মাস্টার্স করতেছে। পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে কিন্তু সেই সব দেশে স্কিল ম্যান পাওয়ার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতেছে। সেখানে লার্নের মাধ্যমে পরবর্তীতে সেই দেশে সিটিজেনশিপ পাওয়ার বিভিন্ন সুযোগ আছে এবং সেই সুযোগটা নিচ্ছে। এটা শুধু বাংলাদেশ না, আজকাল পৃথিবীর সব দেশের এই ট্রেন্ড। ইয়াং জেনারেশন এই যে গ্লোবালাইজেশনের সুযোগ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা যাচ্ছে, এডুকেশন নিচ্ছে এবং সেই সব দেশের টেকনোলজির সাথে নিজেকে পরিচিত করতেছে, এডুকেশনের সাথে পরিচিত করতেছে এবং এটা কিন্তু একটা বিশাল সুযোগ। আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ। আমাদের তরুণরা যদি উন্নত বিশ্বের সেই এডুকেশন যদি পায়, উন্নত বিশ্বের সেই টেকনোলজি যদি সে জানার সুযোগ পায়, সেটা কিন্তু সে পরবর্তীতে দেশে এসে যদি কাজে লাগাতে পারে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অনেকখানি আমাদের দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবং প্রত্যেকটা দেশের ইদানিং যেটা হচ্ছে যে এই দেশগুলা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা এইভাবেই কিন্তু মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে তারা উন্নত বিশ্বের দিকে আগাচ্ছে। কারণ এই তরুণরা, এই শিক্ষিত যুব সমাজ কিন্তু তাদের দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদের দেশ গঠনে কন্ট্রিবিউশন রাখতেছে। তা আমরা আশা করি আমাদের দেশের তরুণ সমাজও এই বিদেশে তাদের উচ্চশিক্ষা এবং তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে একটা বিশেষ ভূমিকা রাখবে। এবং মিনটাইম এই তরুণরাই কিন্তু রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের ইকোনমিতে একটা বিশাল কন্ট্রিবিউশন রাখতেছে, যেটা আমরা ইদানিং লক্ষ্য করছি। তো আমরা যেটা হচ্ছে যে মূলত এইটাই হচ্ছে যে বর্তমান কম্পিটিশনের যুগে নিজেকে যদি স্কিল পাওয়ার হিসেবে নিজেকে আমি যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমার ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দরকার এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের জন্য আমার যেসব দেশের সুযোগ আছে যাওয়ার, সেই সব দেশে আমি মনে করি যাওয়া উচিত এবং এই সুযোগটা কাজে লাগানো উচিত। এবং এই এডুকেশনের জন্য আমরা যে জিনিসটা চিন্তা করতে হবে স্টুডেন্টদেরকে, প্রথমে প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু ইমিগ্রেশন রুল আছে, এক একটা দেশের ভিন্ন ভিন্ন ইমিগ্রেশন রুল আছে। যার কারণে আমি যখন এডুকেশনের জন্য চিন্তা করব, প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন কান্ট্রিটা আমার জন্য সুইটেবল হবে। কারণ আমরা দেখি যে অনেক স্টুডেন্ট, খুব ভালো ভালো স্টুডেন্ট, তার একাডেমিক ক্যারিয়ার ইজ ভেরি গুড, তার আইএলটিএস ইজ গুড, কিন্তু ফিনান্সিয়াল গ্রাউন্ডের কারণে আমরা দেখি যে কানাডার মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশে হয়তো সে সাকসেসফুল হইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে যেটা অ্যাডভাইস করব বা আমি পরামর্শ দেব যে আগে যেই দেশকে আমি চিন্তা করছি সেই দেশের টোটাল সব তার ইমিগ্রেশন পলিসি সম্বন্ধে যদি আমি জানি, তাহলে আমি নিজেই বুঝতে পারবো যে আমি ওই দেশের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে কতটুকু যোগ্য। তো সেই হিসাবে আমার মনে হয় যে কান্ট্রি সিলেক্ট করলে এবং সেই অনুসারে ইউনিভার্সিটিগুলো, প্রত্যেকটা ইউনিভার্সিটির টিউশন ফির ক্ষেত্রে অনেক ডিফারেন্স আছে। এক্সপেন্সিভ ইউনিভার্সিটিও আছে, আবার মডারেট টিউশন ফিওয়ালা, লো টিউশন ফিওয়ালা ইউনিভার্সিটি আছে। তো আমরা যদি বুঝি যে না ঠিক আছে, আমার জন্য কোনটা প্রযোজ্য হবে, কোনটা আমি অ্যাফোর্ড করতে পারবো, কোন দেশের ইমিগ্রেশন ক্রাইটেরিয়া আমি ফুলফিল করতে পারবো, সেই অনুসারে যদি আমি আগাই, তাহলে কিন্তু আমার ভিসা সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেই ক্ষেত্রে সাকসেস হওয়াটাই স্বাভাবিক। নয়তো দেখা যাবে যে রিফিউজ হওয়ার চান্স থাকবে। এবং আমি যেটা বলবো, যেমন আমাদের সিলেটের ক্ষেত্রে যেটা হয়, যেমন এই ক্ষেত্রে বর্তমান সময়ে আমরা যদি 2019 যেটা 19 এবং 20 থেকে যেটা হচ্ছে
ব্রেক্সিটের কারণে ব্রিটিশ ইমিগ্রেশন পলিসিতে অনেক চেঞ্জ এসেছে। সেই জন্য আমাদের সিলেট যেহেতু একটা ব্রিটেনের সাথে আমাদের একটা মানে দীর্ঘদিনের একটা আর্থিক সম্পর্ক, আমাদের ম্যাক্সিমাম পরিবারে দেখা যায় যে অর্ধেক পরিবারই আমাদের ইউকেতে আছে। সেই কারণে এই ফ্লেক্সিবিলিটির সুযোগ কিন্তু আমাদের সিলেট থেকে অনেক স্টুডেন্ট এখন ইউকেতে যাওয়ার সুযোগ পাচ্ছে। এবং আমরা যদি বিশ্বের যদি এডুকেশনের কথা চিন্তা করি, তাহলে আমরা টপ 2 কান্ট্রি যদি ধরি যে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের, সেটা ইউএস এবং ইউকে। তো এই বিশ্বের এডুকেশনের মানগত বা অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রেও ইউকে এডুকেশন ইজ মানে ডেফিনেটলি আমরা বলবো যে উন্নত বিশ্বের এবং উন্নত সারিতে আছে প্রথম দিকের দেশগুলোর মধ্যে। তো আমাদের ইদানিং যে সুযোগটা আমি মনে করি যে ইউকে যে ফ্লেক্সিবিলিটি আছে ইন টার্মস অফ ইমিগ্রেশন, ইন টার্মস অফ ফিনান্সিয়াল টার্মস বা ফিনান্সিয়াল কন্ডিশনগুলা এবং অ্যাডমিশন সব কিছু মিলেই এখন ইউকেতে একটা ভালো সময় যাচ্ছে। আমি মনে করি যে আমাদের স্টুডেন্টরা যদি এই সুযোগ কাজে লাগায় তাহলে হয়তো তারা সত্যিকার অর্থেই লাভবান হবে। এর বাইরে আমাদের যে কান্ট্রিগুলো আছে, আমাদের যদি কানাডার কথা চিন্তা করি, কানাডা ডেফিনেটলি একটা ভালো দেশ। সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কানাডার ইমিগ্রেশনটা হচ্ছে খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেহেতু ওইখানে যে গেলে এখানে একটা মাইগ্রেশনের একটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের অনেকেরই চয়েস থাকে কানাডা। কিন্তু কানাডার একটা সমস্যা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ওদের ফিনান্সিয়াল গ্রাউন্ডটা একটু টাফ, কারণ ওইখানে তাদের স্পেশালি প্যারেন্টসদের যে একটা ভালো ইনকাম থাকতে হয়, ভালো একটা ফান্ড থাকতে হয়, সোর্স অফ ফান্ড থাকতে হয়। এইসব জিনিস যদি কেউ প্রপারলি প্রোভাইড করতে পারে তাহলে কানাডাও তার জন্য একটা ভালো ডেস্টিনেশন। অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়াও একই, অস্ট্রেলিয়াও খুব ভালো একটি দেশ। এখানে আর্ন অ্যান্ড লার্ন এবং পরবর্তীতে মাইগ্রেশনেরও সুযোগ আছে স্থায়ীভাবে বসবাসে। কিন্তু ওই কানাডার মতো এই ফিনান্সিয়াল গ্রাউন্ডটা তাদের প্রপারলি যদি প্রেজেন্ট করতে পারে তাহলে অস্ট্রেলিয়া ইজ গুড। এর বাইরে যে আমরা কান্ট্রিগুলো দেখি, আমরা জার্মানি আছে টিউশন ফি ফ্রি, সেখানে সুযোগ আছে, স্টুডেন্টরা ভালো পড়ালেখা করতে পারে। আমাদের নেদারল্যান্ড আছে, সুইডেন আছে, ডেনমার্ক আছে। এইসব কান্ট্রিগুলোতেও স্টুডেন্টরা যাচ্ছে এবং যারা পড়ালেখা করতেছে সবাই কিন্তু ভালো করতেছে। এবং প্রত্যেকটা দেশেই যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করবে সেই ক্ষেত্রে তার ওই দেশে কিন্তু স্কিল মাইগ্রেশনে থাকারও সুযোগ আছে। এটা হচ্ছে একটা ভালো দিক। বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রথমে যে জিনিস আমাদের বেশি প্রিপারেশনের দরকার আছে সেটা হচ্ছে প্রথমে একটা স্টুডেন্টের তার পাসপোর্টটা দরকার। একাডেমিক তো তার সব কিছুই আছে, কিন্তু পাসপোর্টে আমি স্টুডেন্টদেরকে বলবো যে একটি জিনিস খুবই সতর্কতার সাথে আগানো দরকার। আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদেরকে পাই যে পাসপোর্ট করার পরে সে নিয়ে আসে তার মায়ের নামের সাথে বানানে ভুল আছে, সার্টিফিকেটের সাথে বাবার নামে মানে সমস্যা আছে, অথবা দেখা যায় যে নিজের নামেরই বিভিন্ন সময় স্পেলিং মিস্টেক থাকে। তো এইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পাসপোর্ট কারেকশন করা খুবই জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে পাসপোর্ট করার ক্ষেত্রে কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজের ফর্মটা নিজে ভালো করে চেক করা, স্পেশালি নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো যেন একদম কারেক্ট থাকে। এগুলো যদি কারেক্ট থাকে এবং পাসপোর্ট যখন পাসপোর্ট জমা দেওয়া হয়, পাসপোর্ট অফিসে কিন্তু একটা প্রিন্ট যখন দেয় তখন ওরা বলেই দেয় যে আপনি এই প্রিন্ট আউটটা একটু মিলিয়ে দেখবেন যে আপনার যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে বললে আমরা এখনই একটা কারেকশন করে দিতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি কোনো স্টুডেন্ট ওইটা মিলেও দেখে না, সবাই পকেটে নিয়ে চলে আসে, পাসপোর্ট ডেলিভারি নেওয়ার পরে বলে যে আমার এটা ভুল, ওইটা ভুল। তো এইটা ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যে পাসপোর্ট করার সময় আমরা ফর্মটা নিজে দেখবো যে আমার স্পেশালি আমার এসএসসি সার্টিফিকেটের সাথে নামের স্পেলিংগুলো ঠিক আছে কিনা, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো অ্যাটলিস্ট ঠিক আছে কিনা, এটাগুলো একটা। সেকেন্ড যেটা হচ্ছে পাসপোর্ট হওয়ার পরে আমরা জেনারেলি যে ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট, যেটা বিশ্বের সব দেশেই আইএলটিএসটা সবাই প্রেফার করে। তো আইএলটিএসের জন্য প্রিপারেশন নেওয়াটা আমার মনে করি যে আগে থেকেই দরকার। পাসপোর্ট হয়ে গেলে সে আইএলটিএস প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে দিতে পারে। তারপরে তার একাডেমিক সবগুলো নিয়ে আমাদের কাছে চলে আসলে তখন আমরা বাকি প্রসেসগুলো আমরা অ্যাডমিশনের প্রসেসটা করতে পারি। তখন আমরা স্টুডেন্টের সাথে আমি বিশেষ করে যে জিনিসটা করি, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলি যে সে আসলে কোন দেশের জন্য যোগ্য, সে কোন ইউনিভার্সিটি হইলে তার জন্য ভালো হবে, কোন লেভেলের টিউশন ফি সে অ্যাফোর্ড করতে পারবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে এই জিনিসগুলো আমি একটু ম্যাচ করার চেষ্টা করি, যাতে একটা স্টুডেন্ট রিয়েলি সে যেন ওই স্টাডিটা কন্টিনিউ করতে পারে। কারণ ডিরেল হয়ে গেলে কিন্তু এই স্টুডেন্টের ভবিষ্যতে আর মানে তার সেই যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করি স্টুডেন্টদের তার সঠিক ইউনিভার্সিটিটা মানে বাছাই করার ক্ষেত্রে সহযোগিতা করা,
কান্ট্রিটা বাছাই করার ক্ষেত্রে সহযোগিতা করা, যাতে তার সাকসেসফুলি প্রথম চান্সে সে যেন তার ভিসাটা হয়ে যায়, এবং ভিসাটা হয়ে গেলেই তার কিন্তু সেকেন্ড স্টেজে তার মানে এই যে স্বপ্ন পূরণের ক্ষেত্রে সে এগিয়ে যেতে পারে। টিউশন ফির ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের টিউশন ফির রেঞ্জ আছে। আমরা যদি ইউকের কথা চিন্তা করি, তাহলে আমরা যদি ফাউন্ডেশন লেভেলের টিউশন ফি জেনারেলি 8.5 থেকে 11 বা 12,000 পাউন্ডের মধ্যেই আপ ডাউন করে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকমের। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামগুলো জেনারেলি 12,000 পাউন্ড থেকে 12 থেকে আমরা যেই বাংলাদেশ থেকে যেই রেঞ্জের স্টুডেন্টগুলো যায়, সেই ক্ষেত্রে এই রেঞ্জের ইউনিভার্সিটিগুলো টিউশন ফি 12 থেকে 14-15 হাজারের মধ্যে জেনারেলি হয়। এর বাইরে যে ভালো ভালো ইউনিভার্সিটি আছে সেগুলোর আবার টিউশন ফি 20, 24, 25, 30 হাজার পাউন্ডও আছে। তো আমাদের কাছে যে স্টুডেন্টগুলো জেনারেলি আসে সবাই এই মিডিল ক্লাস ইউনিভার্সিটি বা মিডিল রেঞ্জের ফিসের ইউনিভার্সিটিগুলোই যেহেতু পছন্দ করে বা অ্যাফোর্ড করতে পারে, সেই জন্য আমরা এই ইউনিভার্সিটিগুলো দেওয়ার চেষ্টা করি। মাস্টার্সের ক্ষেত্রে ঠিক তেমনি। মাস্টার্সের ক্ষেত্রে জেনারেলি 13, 14 বা 15 হাজার পাউন্ডের মতো টিউশন ফি হইলে মোটামুটি ইউনিভার্সিটিগুলো পাওয়া যায়। এর বাইরে আমরা যদি একটু ভালো ইউনিভার্সিটি চাই তাহলে এটা 16 থেকে 20 বা 24 হাজার পাউন্ডের হইতে পারে। কানাডার ক্ষেত্রে ইউনিভার্সিটি কলেজ এটা ডিপেন্ড করে যে কলেজগুলোতে জেনারেলি যে পাবলিক কলেজগুলো যদি হয় জেনারেলি 16, 18, 20 হাজার পাউন্ডের মধ্যে হয়ে যায়। ইউনিভার্সিটিগুলা ডিপেন্ড করে, অনেক পাবলিক ইউনিভার্সিটি কিছু টিউশন ফি কমও থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি 12 থেকে 20 হাজার কানাডিয়ান ডলারের মধ্যে, এটা ডিপেন্ড করে। তার বাইরেও কিছু ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেগুলো 30-35 হাজার এবং 40 হাজার কানাডিয়ান ডলার পার ইয়ার। তো আমরা অ্যাভারেজেরগুলোই আমরা মূলত আমাদের স্টুডেন্টরা প্রেফার করে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেম, ইউনিভার্সিটিগুলোতে আপনার বিভিন্ন রেঞ্জের টিউশন ফি আছে। এটা 10-12 হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে নিয়ে কলেজগুলোতে আছে। ইউনিভার্সিটিগুলোতে আবার অ্যারাউন্ড 20 হাজার প্লাস পার ইয়ার অস্ট্রেলিয়ান ডলারের টিউশন ফি। এটা রেঞ্জ ডিপেন্ড করে আমি কোন ইউনিভার্সিটিটা সিলেক্ট করতেছি, কোন ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি। নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এগুলো দেখা যায় যে 10 থেকে 12 হাজার ইউরো থেকে শুরু হয়। এর উপরে ডিপেন্ড করে যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিগুলো আর একটু বেশি হইতে পারে। তো এটা মূলত আমার একাডেমিক কোয়ালিফিকেশন, আমি যে কান্ট্রি চুজ করতেছি সেইটা এবং কী রেঞ্জের ইউনিভার্সিটি আমি চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আসলে এই ক্যালকুলেশনগুলো করে আমরা স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করতে পারি। প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে বলবো যে একটু আগেভাগে যদি আমরা প্রসেস স্টার্ট করি তাহলে কিন্তু সে তার ভর্তিটা নিশ্চিত করতে পারি। কারণ আমরা গত এই 2-3টা সেমিস্টারে আমরা দেখেছি শেষ মুহূর্তের যে অ্যাপ্লিকেশনগুলো অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো তাদের সিট ক্যাপাসিটির কারণে তারা নিতে পারে না, অফারগুলো আমরা প্রপারলি দিতে পারি না, আনতে পারি না। এবং ভিসার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশনের প্রেশার থাকে, এমবেসিগুলো প্রপারলি ডেলিভারি দিতে পারে না, যার কারণে স্টুডেন্ট হয়তো তার ইনটেকটা মিস করতে পারে। তো সেই জন্য আমি বলবো যে এটা একটু আগেভাগে সময় নিয়ে যদি স্টুডেন্টরা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তার অনেক জিনিস কনফার্ম থাকে। তার অ্যাডমিশনটা যেমন একদম সেফ অ্যান্ড সিকিউর কনফার্ম করা যায়, অ্যাট দ্য সেম টাইম আমরা ভিসাটাও তখন তার জন্য মানে হ্যাসেল ফ্রি ভিসা সাবমিশন এবং ভিসাটা পাওয়ার সুযোগ থাকে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস যেটা হয় আগেভাগে অ্যাপ্লাই করলে অনেক সময় বিভিন্ন স্কলারশিপের সুযোগ থাকে, শেষ মুহূর্তে স্কলারশিপের অপশনগুলো কিন্তু কমে আসে। তো সেই জন্য আমি স্টুডেন্টদেরকে বলবো যে যাদের যে সুযোগ মানে যদি প্রিপেয়ার্ড থাকে, মেন্টালি প্রিপেয়ার্ড, ডকুমেন্টালি যদি সব কিছু রেডি থাকে তাহলে দেরি না করে সাথেই আমরা যদি অ্যাপ্লাই শুরু করে দিই তাহলে আমরা অ্যাডমিশন যেমন সহজ হবে, ভিসা পাওয়া সহজ হবে, তেমনি স্কলারশিপের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা কাজে লাগাতে পারি। এবং স্কলারশিপ যদি পায় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা বিরাট আর্থিক সাশ্রয় হতে পারে এবং এটা তার জন্য পড়ালেখার জন্য অনেক সহায়ক হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে সময় নষ্ট না করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাপ্লাইয়ের দিকে যোগাযোগ করা, তাহলে আমাদের সব কিছু সহজ হয়ে যাবে। আর ডকুমেন্টেশনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, ডকুমেন্টস মেইনলি আমাদের একাডেমিক যেই ডকুমেন্টসগুলো, আমরা যদি আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামগুলো হয় তাহলে তার এসএসসি, এইচএসসি মার্কশিট, সার্টিফিকেট বা ও লেভেল, এ লেভেলের মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে। আইএলটিএস লাগবে, যদি তার টোফেল থাকে টোফেল, তার যদি আদার কোনো ইংলিশ টেস্ট থাকে সেই টেস্টের রিপোর্ট প্লাস পাসপোর্ট মেইনলি। এর সাথে যেটা লাগবে রিকমেন্ডেশন লেটার বা টেস্টিমোনিয়াল, এটা ইউনিভার্সিটি হলে ডেফিনেটলি রিকমেন্ডেশন লেটার লাগবে ইউনিভার্সিটির। তারপরে মিডিয়াম ইনস্ট্রাকশনের যদি হয় তাহলে এমওয়াই তার ইউনিভার্সিটি থেকে, কনসার্ন ইউনিভার্সিটি থেকে লাগবে। এই জিনিসগুলা নিয়ে আসলে মোটামুটি আমরা অ্যাপ্লাই করতে পারি।
এবং প্রত্যেকটা স্টুডেন্টের যেটা মানে লাগে বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটি চায় সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাসটা আমরা স্টুডেন্টদেরকে গাইড দিই, কিন্তু আমরা চেষ্টা করি যে স্টুডেন্ট যেন তার নিজের স্টেটমেন্ট অফ পারপাসটা সে নিজে লেখার অ্যাটলিস্ট চেষ্টা করে। আমরা পরবর্তীতে হয়তো সেটা তাকে ভুল ত্রুটি থাকলে আমরা সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ এইটা যদি একটা স্টুডেন্ট নিজে করে তাহলে তার সবচেয়ে বড় বেনিফিট হয়, সে কিন্তু এই সুযোগে সে ইউনিভার্সিটি সম্বন্ধে কিছু রিসার্চ করতে পারে, সে তার কেরিয়ার সম্পর্কে কিছু রিসার্চ করতে পারে, সে কান্ট্রি নিয়ে কিছু রিসার্চ করতে পারে, তার কোর্স নিয়ে সে কিছু রিসার্চ করতে পারে। এই রিসার্চের ফলে তার পরবর্তীতে যে এই যে কমপ্লায়েন্স ইন্টারভিউগুলো, প্রিকাস ইন্টারভিউগুলো, এগুলোর জন্য তার অনেকটা সহজ হয়ে যায়। এবং আমরা ইউনিভার্সিটিগুলার যে যেমন ইউকের বা আরও কিছু দেশে আছে যেগুলো হচ্ছে ইউনিভার্সিটিগুলো কিছু ইন্টারভিউ নেয়, কেউ কমপ্লায়েন্স ইন্টারভিউ, কেউ প্রিকাস ইন্টারভিউ নেয়, সেগুলোর জন্য আমরা আমাদের ডেডিকেটেড টিম দিয়ে আমরা এগুলো চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা। কারণ অনেক স্টুডেন্ট হয়তো সে ইংলিশ জানে কিন্তু তার এই প্রিপারেশন না থাকার কারণে সে কমপ্লায়েন্স বা প্রিকাস ইন্টারভিউতে ফেল করে। এবং যদি এখন যদিও ইউকেবিএ কোনো ইন্টারভিউ নিচ্ছে না, কিন্তু যে কোনো সময় তার নিতে পারে। সেই জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা প্রিপেয়ার করি যে কোনো কারণে যদি ইউকেবিএ কোনো ইন্টারভিউ নেয় তাহলে যেন আমাদের কোনো স্টুডেন্টের কোনো সমস্যা না হয়। সে যদি প্রিপেয়ার থাকে তাহলে তার যে কোনো লেভেলে ইন্টারভিউ হলে সে ওই ইন্টারভিউটা সফলতার সহিত মানে সে সাকসেসফুলি পাস করতে পারে। সেই জন্য আমরা লাগুক না লাগুক আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা ইন্টারভিউ প্রিপেয়ার করে তাদেরকে একদম রেডি রাখি, যাতে আর কোনো যে কোনো সিচুয়েশন সে ফেস করতে পারে। আমি প্রথমে যে জিনিসটা বলেছিলাম যে প্রত্যেকেই যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশ সম্পর্কে তার একটু জানা দরকার। আজকাল ইন্টারনেটের যুগে এটা মানে গুগলে এটা সার্চ দিলেই একদম নারী নক্ষত্র সব কিছু জানা যায়। তা আমি যেই দেশে যাব সেই দেশের পরিবেশ, সেই দেশের লিভিং এক্সপেরিয়েন্স, সেই দেশের আর্নের সুযোগ সুবিধা, সেই দেশের ডিগ্রির ভ্যালুয়েশন এবং সেই দেশের পরবর্তীতে এই স্টাডি পরবর্তী সেই যে থাকার যে বা পিআরের যে সুযোগ সুবিধা, এগুলো চাইলেই কিন্তু স্টুডেন্ট সে ঘরে বসেই সব কিছু জানতে পারে। তারপরে আমরা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সেই ইনফরমেশনগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করি। এবং যেটা হচ্ছে প্রত্যেকটা দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিন্তু পার্ট টাইম জবের একটা সুযোগ আছে। ওয়ার্ল্ড ওয়াইড একটা কমন রুল হচ্ছে যে যখন স্টুডেন্টের ইউনিভার্সিটি আওয়ার থাকে, ইউনিভার্সিটি খোলা থাকে, কলেজ খোলা থাকে, তখন সে 20 আওয়ার্স পার উইক সে কাজ করতে পারে পার্ট টাইম। আর যখন সেই ভ্যাকেশনে থাকে, যেমন সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন বা সেশন বা এই যে সেমিস্টার ব্রেক, সেই সময়গুলোতে কিন্তু সে ফুল টাইম জব করতে পারে। তো এইটা একটা সুযোগ, ভালো সুযোগ আছে প্রত্যেকটা দেশে স্টুডেন্টরা পার্ট টাইম জবের মাধ্যমে তার থাকা খাওয়ার পয়সা অ্যাটলিস্ট সে নিশ্চিতভাবে জোগাড় করতে পারে। টিউশন ফির জন্য কিছু কিছু দেশ আছে সে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট সে হয়তো জোগাড় করতে পারে। বাকিটা যদি তার ফ্যামিলি যদি কিছু সাপোর্ট দেয় তাহলে আমি মনে করি যে কোনো স্টুডেন্টেরই সমস্যা হওয়ার কথা না। এবং আমি বারবার যে জিনিসটা আমি সব স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব যে যেই দেশেই যাও না কেন সেই দেশে কিন্তু ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। ডিগ্রি কমপ্লিট না করলে কিন্তু আমাদের বহু এইরকম স্টুডেন্টের আমাদের কাছে এইরকম রেকর্ড আছে, আমরা আমাদের সাথে যোগাযোগ আছে যারা 10, 12, 15 বছর ধরে এক এক দেশে আছে কিন্তু তারা লিগালি সেই দেশের সিটিজেন হতে পারছে না, বা এই যে ওয়ার্ড কালার জব করতে হচ্ছে। তো ওয়ার্ড জব করে তো আসলে জীবন তো একটাই। তো ওয়ার্ড জব করার জন্য তো আমি আজকে এই এত আশা নিয়ে এত স্বপ্ন নিয়ে আমি তো বিদেশ যাচ্ছি না। কিন্তু যত কষ্টই হোক এই যদি আমি ডিগ্রিটা যদি কমপ্লিট করতে পারি, আমি যদি ডিগ্রি কমপ্লিট করলে পৃথিবীর যে কোনো দেশে আমার জন্য অপার সম্ভাবনা আছে, অপার সুযোগ আছে। এবং আমাদের সিলেটি স্টুডেন্টদের আমাদের একটা ট্রেন্ড আছে যে যাওয়ার সাথে সাথে সে আগে চিন্তা করে যে আমার পাসপোর্টটা কীভাবে পাবো। হ্যাঁ, তা আমি অনেক স্টুডেন্টদের বলি যে ডোন্ট রান আফটার পাসপোর্ট, রান আফটার ইউর কেরিয়ার। তুমি যদি কেরিয়ারের পিছনে দৌড়া, তোমার কেরিয়ার যদি হয়, এডুকেশন যদি হয়, তাহলে পাসপোর্ট তোমার অটোমেটিক্যালি তোমার পিছনে দৌড়াবে। প্রত্যেকটা দেশেই কিন্তু তার স্কিল লোকজনের দরকার। আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই স্কিল মানুষজনের এখনও শর্ট। তো সেই জন্য কোনো দেশে আমার জানা মতে যে এরকম আমার মনে হয় না আছে যে সে ভালো পড়ালেখা করছে, ভালো একটা ডিগ্রি নিছে, সে ওই একটা স্কিল আছে তার, কিন্তু ওই দেশ থেকে তাকে বলতেছে যে তুমি বাইরে যাও, এটা আমার মনে হয় না হবে। প্রত্যেক দেশেই চায়, আমার দেশে আমি মানুষ চাই, কিন্তু স্কিল মানুষজন চাই। আনস্কিল কোনো মানুষের আমার কোনো দেশের দরকার নেই। বাংলাদেশেও আমি যদি বলি যে বাংলাদেশেও এখন একটা বিশাল জনগোষ্ঠী আমাদের দরকার স্কিল, কিন্তু এই নাই দিকে আমাদের দেশে এখন প্রচুর টপ লেভেলের মানুষজন, আমরা ইন্ডিয়ান লোকজন কাজ করতেছে, আমাদের চাইনিজ লোকজন কাজ করতেছে, আমাদের
এই যে ইন্দোনেশিয়ান লোকজন কাজ করতেছে, শ্রীলঙ্কার লোকজন কাজ করতেছে, কিন্তু এই গ্যাপগুলো তো আমাদের ছেলেপেলেরাই পূরণ করা কথা, কিন্তু আমরা সেই স্কিলটা পাচ্ছি না। আমি আরেকটা আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আমাদের এই যে আমাদের ঘরের কাছে আমাদের যে এই যে বঙ্গবন্ধু আইটি পার্ক যেটা আমাদের হচ্ছে, ইটস এ মানে অপরচুনিটি ফর আওয়ার স্টুডেন্ট। আমাদের এই স্টুডেন্ট যদি আইটিতে যদি এক্সপার্ট হয়, বিদেশে যদি তার সেই স্কিল ডেভেলপ করতে পারে, তো আমার সে ঘরের ছেলে ঘরের সাথে এখানে বিশাল সে কাজ করতে পারে, তার মানে স্কাইজ দ্য লিমিট, অপার সম্ভাবনা আছে। সে মানে এন্টারপ্রেনার হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে আইটি এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। তা আমার দেশে এসে আমার ঘরের কাছে এসে এই অন্য দেশের লোকজন হাজার হাজার ডলারের চাকরি করবে, আর আমার ছেলেরা কেন বাড়া থাকবে? তো সেই জন্য আমি প্রত্যেকে বলবো, যত কষ্টই হোক, যেভাবে হোক, মানে কমপ্লিট ইউর ডিগ্রি ফার্স্ট, দেন পৃথিবীর সব দেশেই তোমার জন্য মানে খোলা থাকবে, ইভেন বাংলাদেশও। আজকে আমরা যদি আমাদের পাশের দেশগুলোর দিকে তাকাই, তাদের কিন্তু লক্ষ লক্ষ ছেলেপেলে কিন্তু বিদেশে পড়াশোনা করে দেশে আসছে এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে এবং তারা ভালো জীবনযাপন করতেছে। তো সেই জন্য আমি মনে করি যে সেই স্কিল যদি হয়, তো আমার দেশেও কেন আমি আসবো না? আমার দেশে এসে যদি আমি এই আমার স্কিল, আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা যদি কাজে লাগাইতে পারি, তাহলে একদিকে যেমন দেশ লাভবান হবে, অন্যদিকে আমি আমার দেশের মধ্যে থেকে আমি আমার জীবনকে আমি উপভোগ করতে পারবো। সবশেষে আমি যেটা বলবো যে আমরা অর্কিড অ্যাসোসিয়েট 1999 থেকে এই দীর্ঘ সময় ধরে আমরা স্টুডেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের অনেক স্টুডেন্টের খুব ভালো লাগে যখন আমাদের অনেক স্টুডেন্টদেরকে দেখি যে ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় কোম্পানিতে তারা জব করতেছে, আমাদের সাথে যোগাযোগ করে। তো আমি সবাইকে বলবো যে কোনো প্ল্যান নেওয়ার আগে অ্যাটলিস্ট আমাদের অফিসে একটু ভিজিট করলে, আমার সাথে কথা বললে, আমি অ্যাটলিস্ট চেষ্টা করব যে ভালো একটা পরামর্শ দেওয়ার। একটি সঠিক পরামর্শই কিন্তু একটা আমি বলবো যে ভবিষ্যৎ কেরিয়ারের জন্য এটা একটা দিক নির্দেশনা হবে। এবং আমরা যদি আমাদের কেরিয়ারের জন্য যদি ভালো একটি যদি আমরা গাইডলাইন পাই, তাহলে কিন্তু আমরা সেই অনুসারে আগেলে আমাদের সফল হওয়ার কোনো বিকল্প নাই, আমরা সফল হতে পারবো। অর্কিড ইনস্টিটিউট আমরা এই সেবা দিয়ে আসছি এবং এটা সেবা দিয়ে যাব। যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শে আমরা অর্কিড অ্যাসোসিয়েট আছি, আমাদের সুবানীঘাটে মানে অর্কিড অ্যাসোসিয়েট আছে। সো সপ্তাহের 6 দিন, শুক্রবার ছাড়া যে কোনো দিন আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের অফিস খোলা। যে কোনো পরামর্শের জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাবো আমাদের অফিসে, আপনারা আসবেন। এবং গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়ে সন্তানের জন্য যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের অফিসে আসবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দেওয়ার। দর্শক, বাংলাভিউ ক্যারিয়ার ইন অ্যাব্রড অনুষ্ঠানে আজকে আমাদের প্রথম পর্ব, প্রথম পর্বে আমরা আজকে এখানে সমাপ্তি। আমরা আগামীতে আরও প্রোগ্রাম নিয়ে আসবো এবং আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সমসাময়িক বিষয় এবং স্পেশালি আমাদের এই যে বিদেশে পড়ালেখা, কেরিয়ার, এইসব বিষয় নিয়ে আমরা আরও নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।